হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করেছি সেটা হচ্ছে যে ভেক্টরের উপর অল শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস, ঠিক আছে? তো ভেক্টরের আমরা আগে যে ক্লাসগুলো করছি সেখানে আমরা দেখা গেছে যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করছি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করছি এবং একটা বইয়ের ম্যাথ কোশ্চেন পুরাটা আমরা সলভ করছি, ঠিক আছে? তো এই ম্যাথগুলা করার পাশাপাশি আরেকটা জিনিস সেটা সবচেয়ে বেশি দরকার, যেটা তোমাদের লাইফকে একটু সহজ করে দিবে এবং যেগুলা যদি একটু জানা থাকে তাহলে আরো বেশি বেনিফিট পাওয়া যায়। সেই জিনিসটা হচ্ছে যে ভেক্টরের উপর যে শর্টকাট ম্যাথগুলো আছে বা শর্টকাট টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো সম্পর্কে তুমি একটু জেনে রাখা, ঠিক আছে? হয়তো এগুলা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে না, কিন্তু যদি এই টেকনিকগুলো তোমাদের জানা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা মোটামুটি আরেকটু অ্যাডভান্টেজ পাইলা সব জায়গাতে, ঠিক আছে? আরেকটু অ্যাডভান্টেজ পাবা, আরেকটু বেনিফিট পাবা, আরেকটু টাইম কনজিউম করে দেখতে পাবা যে বিষয়টা আরো কিভাবে সহজে করা যায় সেগুলা বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে ভাই চলো আজকের এই যে শর্টকাট টিপস এন্ড ট্রিক্স ক্লাস আছে এখানে আমরা মোটামুটি অনেকগুলো শর্টকাট রাখছি, আবার অনেকগুলো ছোট ছোট টেকনিক রাখছি যেগুলো তোমাদের জানা থাকলে হয়তো একটু ভালোভাবে আনসার করে আসতে পারবা, ঠিক আছে? তাহলে চলো ভাই দেরি না করে আমরা শুরু করে দিই আজকের আমাদের প্রথম টপিক। দেখো, আমাদের প্রথম টপিকে কি বলা আছে যে পি ও কিউ মানের দুইটি ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়া করে, ঠিক আছে? আমরা যদি একটু ডায়াগ্রামটা আগে একটু ড্র করে নেই। ধরো এইদিকে যাচ্ছে কি পি, আর ধরলাম কি এইদিকে যাচ্ছে হচ্ছে কিউ, ঠিক আছে? তো কি বলছে যে পি ও কিউ মানের দুইটা ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়া করে, ঠিক আছে, আলফা কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি যেটা আছে, হ্যাঁ, তাহলে তাদের লব্ধি যেটা আছে সেটা ধরলাম আমরা এই দিক দিয়ে ক্রিয়া করতেছি, ঠিক আছে, এই দিক দিয়ে ক্রিয়া করতেছি, তাদের লব্ধি আর। তাহলে এটার ফর্মুলা কি হবে বলতো ভাইয়া? তাহলে এটার ফর্মুলা হবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা হবে। আচ্ছা, এখন আমরা কিন্তু যে লব্ধি বের করি, লব্ধির কিন্তু ফর্মুলাটা আমরা কিন্তু বের করে ফেলছি, ঠিক আছে? এখন যদি এই লব্ধি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে যে ফর্মুলাটা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা আমরা লিখতে পারবো না? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের প্রথম বেসিক যে ফর্মুলা, সেটা হচ্ছে যে পি ও কিউ মানে দুইটা বল বা ভেক্টর যাদের মান দেওয়া আছে তারা যদি আলফা কোণে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির ফর্মুলাটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এবং যদি এই লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে টেন থিটা ফর্মুলাটা হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। যে যার সাথে কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, সেই ভেক্টরটা বা সেই মানটা আলাদা বলবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। দেখো এখানে পি এর সাথে উৎপন্ন কোণ, তার মানে কি পিটা এখানে আলাদা বসছে, ঠিক আছে? তাহলে আমাদের বেসিক ফর্মুলাগুলো শেষ। তো চলো দেখি আমরা একটা ম্যাথ সলভ করি। তো এখানে কি বলছে যে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে যথাক্রমে কি 8 ও 6 একক, ঠিক আছে? তারা একই বিন্দুতে পরস্পর 80 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, চলো আমরা আগে একটু ডায়াগ্রামটা একটু ড্র করে নিই। ধরলাম এটা 8 আর এটা হচ্ছে কি 6, ঠিক আছে, তারা পরস্পর কত 80 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এখন ফর্মুলা ইউজ করি লব্ধির মান, লব্ধির ফর্মুলাটা বের করার ফর্মুলাটা জানি কি ছিল, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা ছিল, ঠিক আছে? তো এখানে আমরা ধরলাম এটা পি এটা কিউ, তাহলে জাস্ট এখানে মানগুলো বসাই দাও যে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 8 × 6 × কত ডিগ্রি 80, ঠিক আছে? এটা কিন্তু আমরা আর এর ভ্যালুটা কিন্তু এখন তুমি যদি ক্যালকুলেটরে বসে এটা যদি হিসাব করো তাহলে কিন্তু মোটামুটি তুমি এটা বের করে ফেলতে পারবে, ঠিক আছে? তো দেখি আমরা এখান থেকে যদি এটার ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে কত আসে। আচ্ছা, এখান থেকে আমাদের আসে হচ্ছে 10.8, ঠিক আছে, 10.8, লব্ধির মানটা আসে 10.8, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যদি এই দিক বরাবর ধরি লব্ধিটা যাইতেছে, ঠিক আছে, আমরা ধরলাম এই দিক বরাবর লব্ধিটা যাইতেছে এবং এই কোণটা হচ্ছে থিটা, তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি কি লিখতে পারো যে টেন থিটা is equal to 6 sin 80 degree divided by 8 plus 6 cos
80 ডিগ্রি, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি এটা যদি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে এখান থেকে তুমি থিটার ভ্যালুটা পাবা হচ্ছে কত বলো তো? 33.16 ডিগ্রি, ঠিক আছে? থিটার ভ্যালুটা পাবো হচ্ছে 33.16 ডিগ্রি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের প্রথম বেসিক কনসেপ্ট থেকে যে জিনিসটা আসলো, এটা তোমাদের ভাই একটু জানা থাকা দরকার ছিল, ঠিক আছে? এটা আহামরি কোনো শর্টকাট ট্রিক্স না, শর্টকাট টিপস না, এটা কিন্তু বেসিক তোমাদের জানতে হবে প্রথমে, সেই জিনিসটা আমরা দেখাই নিলাম, ঠিক আছে? তো চলো এখন আমরা পরবর্তী যাই। দেখো এখন থেকে আমাদের একটা করে কন্ডিশন শুরু হইতেছে, ঠিক আছে? এখন থেকে আমরা এক একটা করে কন্ডিশন শুরু করতেছি। যেমন প্রথম কন্ডিশনটা কি বলছে এখানে, যে ভেক্টর দ্বয় যদি একই দিকে ক্রিয়া করে, ঠিক আছে? যদি ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করে, তো এখন দেখো আমরা ধরে নিলাম যে দুইটা ভেক্টর আগের মতো পি আর হচ্ছে কি কিউ, ঠিক আছে? দুইটা ভেক্টর হচ্ছে কি পি আর কিউ। আচ্ছা, এখন বলছে যে ভেক্টর দিয়ে যদি একই দিকে ক্রিয়া করে, ধরলাম পি কাজ করতেছে এই দিকে, ঠিক আছে? পি কাজ করতেছে এই দিকে, আর এখান থেকে ধরলাম কিউ ও কাজ করতেছে এই দিকে, ঠিক আছে? কিউ ও কাজ করতেছে এই দিকে। তাহলে ভাই এখন দেখো তো এখানে যে দুইটা দুইটা ভেক্টর কিন্তু আমাদের একই দিকে কাজ করতেছে, ঠিক আছে? যদি একই দিকে কাজ করে তাহলে ভাই বলতে পারবো না আমরা এখান থেকে যে এদের লব্ধি, এদের সর্বোচ্চ যে লব্ধিটা হবে আর ম্যাক্স, ঠিক আছে? তাহলে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল এটা তো আমরা বলতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে দেখো দুইটা ভেক্টর একদিকে ক্রিয়া করতেছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে আলফা অবশ্যই কি 0 ডিগ্রি হবে। আলফা অবশ্যই কি 0 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসি, সেটা কি ভেক্টর দ্বয় যদি একই দিকে ক্রিয়া করে তাহলে আর ম্যাক্স হবে কি দুইটা এই ভেক্টরের মানের যোগফল, আর তাদের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু হবে 0 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা দেখি এখানে। দেখো এখানে কি বলছে যে 8 ও 6 মানে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করো, ঠিক আছে? লব্ধির মান ও দিক নির্ণয় করো। এখন দেখো এইদিকে 8, আবার এই দিকেই হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এদের লব্ধির সর্বোচ্চ মান এটা হবে কি 8 প্লাস 6, তাহলে আলটিমেটলি কত আসতেছে এখানে 14 একক, ঠিক আছে? এটাই। এবং এই 8 আর 6 এর মধ্যবর্তী কোণ এই আলফাটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? আর এখানে দেখো লব্ধির মান ও দিক, ঠিক আছে? লব্ধির মান ও দিক। এখন দেখো এখানে যদি তুমি হিসাব করো, ঠিক আছে? হিসাব করো তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, যে ট্যান থিটা যে কোনো একটা, ধরো আমরা 6 এ উপরে রাখলাম, তাহলে 6 সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই 8 প্লাস 6 কস 0 ডিগ্রি, ঠিক আছে? তো আলটিমেটলি এখন এখানে তুমি যদি দেখো ক্যালকুলেশন করো তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান 0 তারিখে আলটিমেটলি এখানে কি 0 আসতেছে। এখন বলো তো, এখন আমরা যদি এটা ক্যালকুলেট হিসাব করি, দেখো ট্যান ইনভার্স 0, ঠিক আছে? ট্যান ইনভার্স 0 তার মানে কি 0, ঠিক আছে? তার মানে কি 0, তার মানে এই থিটাও হবে কি 0 ডিগ্রি, ঠিক আছে? এই থিটাও হবে হচ্ছে 0 ডিগ্রি। দেখো তাহলে এখানে কি বলছে, যে আমরা একটা অনুসিদ্ধান্তর মতো করছিলাম, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর দেখে ক্রিয়া করে তার লব্ধির সর্বোচ্চ মান হবে তাদের যোগফল, এবং তাদের মধ্যবর্তী কোণ হবে কি 0 ডিগ্রি, ঠিক আছে? তো আলটিমেটলি দেখো আমরা এখানে টোটাল ফাংশনটুকু দিয়ে কিন্তু সেটা বোঝাই দিছি। এখানে লব্ধির মান সর্বোচ্চটা, তারপরে লব্ধির কোণ সেটাও কি 0 ডিগ্রি, এবং এদের মধ্যবর্তী কোণও থাকবে কত 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে চলো দেখি আমাদের পরবর্তী এটা দেখি। তো এখানে কি বলছে, দেখো ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে, ঠিক আছে? ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে, ধরলাম দুইটা ভেক্টর পি আর এই কিউ, ঠিক আছে? পি আর কিউ লম্বভাবে ক্রিয়া করতেছে, এইদিকে যাচ্ছে পি আর এইদিকে যাচ্ছে কি কিউ, তাহলে তার লব্ধি তো অবশ্যই এদিকে থাকবে, তাই না? এদিকেই তো থাকবে। তাহলে লব্ধিকে ধরলাম আর, এখানে যদি তুমি পিথাগোরাসের ফর্মুলা কাটাও তাহলে এখানেও কিন্তু কিউ, তাহলে এখান থেকে আমাদের লব্ধির মানটা কি আসতেছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের লব্ধির মানটা আসছে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর এখন যদি ধরো এই কোণটা হয় কি থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারো কিউ ডিভাইডেড বাই পি, ঠিক আছে? তো আলটিমেটলি এখান থেকে আমাদের যদি থিটার ভ্যালুটা বের করি তাহলে এখান থেকে কি লিখতে পারি, ট্যান ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি, ঠিক আছে? থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ট্যান ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি। তো আলটিমেটলি এটাই ছিল আমাদের ফর্মুলা। তো এখন এখানে ম্যাথ সলভ করি, দেখো কি বলছে 4 ও 3 মানে দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, ঠিক আছে? ধরলাম এরকম পরস্পর লম্বভাবে ক্রিয়া করতেছে, ঠিক আছে? এখানে 4 এখানে হচ্ছে 3, তাহলে লব্ধি কি এদিকে, লব্ধি কি এদিকে যাবে, তাহলে এখানটা ধরলাম এটাকে ধরলাম আর, তাহলে আর এখানে কি এটাও 3, তাহলে এটাও 4, তাহলে আর এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো আলটিমেটলি এখানে আমাদের লব্ধি আসতেছে কত 5 একক, ঠিক আছে? এখন যদি তুমি এই কোণটা হয় থিটা, থিটা যদি বের করতে চাও তাহলে থিটা ইজ ইকুয়াল টু একবারে কি লিখতে পারো, যে ট্যান ইনভার্স 3 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? ট্যান ইনভার্স 3 ডিভাইডেড বাই 4। এখন যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তুমি এভাবে বসায় রেখে আসবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে?
চলো এখন দেখো কি বলছে, যে ভেক্টর দ্বয় যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, ঠিক আছে, ভেক্টর দ্বয় যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, ধরলাম আমাদের পি ভেক্টরটা কাজ করতেছে এইদিকে, ঠিক আছে, পি ভেক্টরটা কাজ করতেছে এইদিকে আর কিউ কাজ করতেছে এইদিকে। চিত্রটা কেন ভালো হইলো না, একটু ভালো করে আগাই, ঠিক আছে। কিউ ধরলাম এদিকে যাচ্ছে, আর পি ধরলাম এদিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে ধরলাম পি আর এইখানে ধরলাম কিউ, ঠিক আছে। আবার এখানে লিখে দিলাম যে পি ইজ গ্রেটার দেন কিউ, ঠিক আছে, পি কিউ এর থেকে বড়। তাহলে ভাইয়া বলো তো এখানে এই আলটিমেটলি এখান থেকে তুমি কি লিখতে পারবা, যদি পি কিউ এর থেকে বড় হয় তাহলে এখানে লব দি এই আর ম্যাক্সটা কি হইতে পারে বলো তো, এই আর ম্যাক্সটা হইতে পারে পি মাইনাস কিউ, এটাই তো হতে পারে, তাই না, পি মাইনাস কিউ। আচ্ছা এখন এখানে দেখো পি ইজ গ্রেটার দেন কিউ, এটা আমরা বলে দিছিলাম, যদি না দেওয়া থাকতো তাহলে আমরা কিউ বা পি যেটাই বড় হইতো না কেন সেটা থেকে আমরা মাইনাস করতাম, ঠিক আছে। এখন হচ্ছে এই মধ্যবর্তী যে লব্ধিটা যেদিকে কাজ করবে, ঠিক আছে, সেই লব্ধির সেই কোণটা ধরলাম লব্ধি কাজ করতেছে এইদিকে, ঠিক আছে, লব্ধি কাজ করতেছে এইদিকে, এদিকে আমাদের লব্ধি কাজ করতেছে। হ্যাঁ, তো এখানে যদি যদি কাজ করে তাহলে এই মধ্যবর্তী কোণ থিটা, এই থিটাটা হবে হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। তার মানে এই দিকে যে আমরা লব্ধি লিখছি, লব্ধিটা আসলে এই দিকে হবে না, হবে হয় এই দিকে হবে, না হলে এই দিকে হবে, ঠিক আছে। যদি এই দিকে হয় তাহলে তো 0 ডিগ্রি, আর যদি দেখায় তাহলে 180 ডিগ্রি। এটা জাস্ট বোঝানোর জন্য আমরা এখানে দেখাইছি যে এই যে লব্ধি যদি সামহাও দিকে কোনো সময় কাজ করে তাহলে থিটা হবে, থিটাটার মান হবে 0 বা 180 ডিগ্রি। এখন থিটার মান যদি 0 বা 180 ডিগ্রি হয় তাহলে তো এটা অবশ্যই পি এর দিকে বা কিউ এর দিকে যে কোনো একদিকে তো কাজ করবে, তাই না। আচ্ছা, তাহলে চলো দেখি। তো এখন কি বলছে দেখো, এখানে বলছে যে 7 ও 4 মানে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো এই যে এই দিক বরাবর ধরতেছে কি, এই দিক বরাবর কাজ করতেছে 4, ঠিক আছে, আর এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে 7, ঠিক আছে। তাহলে 7 অবশ্যই 4 থেকে বড়, তাহলে আলটিমেটলি এখন এখান থেকে তুমি কি লিখতে পারো যে আর ইজ ইকুয়াল টু 7 - 4 ইজ ইকুয়াল টু 3, এটা লিখতে পারো। আবার এই যে যে লব্ধিটা কোন কত হইতে পারে, লব্ধির কোন হইতে পারে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, এটা তো আমাদের মুখস্থই। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে চলো এখন কি বলছে, ভেক্টর দ্বয়ের মান যদি সমান হয়, ঠিক আছে, ভেক্টর দ্বয়ের মান যদি সমান হয়, অর্থাৎ যদি পি ইজ ইকুয়াল টু কিউ হয়, ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে দেখো এখন যদি আমরা এখানে একটা চিত্র আঁকায় ধরলাম, এদিকে এটা একটা ধনুক, ঠিক আছে, এটা একটা ধনুক, এটা একটা ধনুক, ঠিক আছে। এই ধনুকের আগে ধনুকটা একটু আঁকাই নেই, ঠিক আছে, এটা একটা ধনুক। তো এই ধনুকের ধরলাম এই দিক বরাবর কাজ করতেছে পি, আর এই দিক বরাবর কাজ করতেছে কি, কিউ, ঠিক আছে। এবং এদের এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণটার মান হচ্ছে কি আলফা, ঠিক আছে। আর লব্ধি আর যেহেতু ধনুকটা এই দিক সোজা বরাবর যাবে তাহলে লব্ধি আরটা আমাদের এই দিক বরাবর কাজ করবে, ঠিক আছে। যদি এরকম হয়, যদি দুইটা ভেক্টরের মান এরকম সামহাও সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এদের মধ্যবর্তী যে এই লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যে উৎপন্ন কোণ থিটা, থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আলফা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা, আমি আবারও বলি, সেটা হচ্ছে যে যে দুইটা ভেক্টরের মান যদি সামহাও সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে তাদের লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ হবে থিটা, যদি হয় তাহলে সেটা হবে তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক, ঠিক আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 2, ঠিক আছে ভাইয়া। তো এখন দেখো এখানে একটা অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে যদি দুইটা ভেক্টর সমান হয়, ঠিক আছে, এবং তাদের লব্ধি আর যদি এদের যে কোনো একটা সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ তাহলে তাদের মধ্যবর্তী কোণ এই আলফাটা হয়ে যায় কত, 120 ডিগ্রি, ঠিক আছে। তখন তাদের মধ্যবর্তী কোণ এই আলফাটা হয়ে যায় 120 ডিগ্রি, ঠিক আছে। তখন যদি আলফা 120 ডিগ্রি হয় তাহলে এই লব্ধির তার পরবর্তীতে আমরা যদি থিটা বের করতে চাই তাহলে থিটা ইকুয়াল টু আলফা বাই 2 করবো। বুঝতে পারছো বিষয়টা, রুলস আগের মতনই, জাস্ট খেলে একটা অনুসিদ্ধান্ত আসছে, সেটা হচ্ছে যে যদি লব্ধি আসে যায়, লব্ধি যদি দুইটা ভেক্টরের যে কোনো একটা সমান হয়ে যায় তাহলে তখন আলফার মানটা হয় 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে একটা ম্যাথ করি। দেখো এখানে কি বলছে যে দুইটি দিক রাশির প্রত্যেকের মান হচ্ছে 6 একক, এরা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, লব্ধির মান অধিক নির্ণয় করে। দেখো আমরা এই ম্যাথটা সলভ করি, তাহলে আমি যে শর্টকাটটা তোমাদের বলছি সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যদি আলফা হয় তাহলে কি হবে, 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস
2 × 6 × 6 ইন্টু cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান কত? -হাফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি কিন্তু এখানে কি থাকতেছে, 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এই দুই কাটা, আর এখানে 6 6 মানে কি 6 স্কোয়ার, আর এখানে মাইনাস আছে, তাহলে 6 স্কোয়ার, তার আলটিমেটলি কিন্তু এখানে থাকতেছে কি 6। ঠিক আছে, যদি এই যে দেখো 120 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে তার লব্ধি মান হবে কত? 6। এখন যদি আমার বের করি লব্ধির মান ও দিক নির্ণয় করো, লব্ধির মান যদি দিক থিটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আলফা ডিভাইডেড বাই 2। এখানে আলফার মান কত? 120 ডিগ্রি ডিভাইডেড বাই কি হবে 2, 120 ডিভাইডেড বাই 2 কি হবে 60 ডিগ্রি। ঠিক আছে, থিটার মানটা হবে কি আমাদের 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা তুমি শর্টকাট দিয়ে খুব তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন আসতেছে বৃষ্টি ও ছাতার জন্য। বৃষ্টি ও ছাতার জন্য একটা কনসেপ্টে আছে, জাস্ট তোমাদের এই ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। ঠিক আছে, বৃষ্টি ও ছাতার কনসেপ্ট বুঝতে হলে জাস্ট একটু ডায়াগ্রামটা বুঝতে হবে। চলো আমরা এখানে আঁকাই। এটা কি নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা কি ওয়েস্ট। ঠিক আছে, তো বৃষ্টি তো অলওয়েজ নিচের দিকেই পড়বে, তাই না? বৃষ্টি কিন্তু অলওয়েজ নিচের দিকে পড়বে। ঠিক আছে, আবার লোকের বেগ হয় এই দিকে হবে, নয় এই দিকে হবে, যে কোনো একদিকে হবে। তাহলে এইদিকে আমরা লিখে রাখি কি বৃষ্টি, আর এদিকে লিখে রাখি কি আমরা লোক। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া এখানে কথা আছে, ধরলাম বৃষ্টির লব্ধি বেগটা হয়ে গেছে এরকম, যখন লোকটা এইদিকে যাবে বৃষ্টির লব্ধি বেগ তো এইদিকে কাজ করবে না? তাহলে ধরলাম এই কোণটা ধরলাম আমরা কি থিটা। ঠিক আছে, তাহলে এখানে একটা পিথাগোরাসের সূত্র তৈরি হয়। আবার এখানে কিন্তু আমরা সাইন টেনের ফর্মুলা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে ধরো যদি আমরা লিখি ট্যান থিটা ইজিক্যাল টু কি লেখা যায় বলো তো ভাইয়া? বৃষ্টি যদি এখানে পড়ে তাহলে এদিকেও পড়তেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি বৃষ্টি মানে বৃষ্টির বেগ ডিভাইডেড বাই লোকের বেগ। ঠিক আছে, বৃষ্টির বেগ ডিভাইডেড বাই লোকের বেগ। ঠিক আছে, তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করতে চাই কি লিখতে পারি, যে ট্যান ইনভার্স বৃষ্টি ডিভাইডেড বাই লোক। আচ্ছা এখন এখানে কথা আছে, এই কোণটা আসলে কিসের সাথে? এখানে তোমার লিখে দিতে হবে অনুভূমিকের সাথে। ঠিক আছে, এটা অনুভূমিকের সাথে। ঠিক আছে ভাই, এটা হচ্ছে অনুভূমিকের সাথে। এখন যদি তুমি আবার লিখতে পারো একটা জিনিস, যে ট্যান থিটা প্রাইম। এখন এই কোণটা যদি হয় থিটা প্রাইম, ঠিক আছে, তাহলে সেটারও ফর্মুলা আছে, সেটা তুমি কি করতে পারো, ধরো তখন এইখানে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো সেইখানে যদি তুমি করো তাহলে কি হবে, লোক ডিভাইডেড বাই বৃষ্টি। ঠিক আছে, তখন হবে কি লোক ডিভাইডেড বাই বৃষ্টি। তাহলে এখান থেকে দেখো যদি তুমি থিটা প্রাইমটা বের করো তাহলে কি লিখতে পারো, থিটা প্রাইম ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স লোক ডিভাইডেড বাই বৃষ্টি। ঠিক আছে, এটা তুমি কি লিখবে বলো তো? এখানে লিখবা তুমি উলম্বের সাথে। ঠিক আছে, উলম্বের সাথে এই জিনিসটাই এখানে কনসেপ্ট ছিল মূলত এই দুইটা জিনিস, দুইটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অনুভূমিকের সাথে আর একটা হচ্ছে কি উলম্বের সাথে। উলম্বের সাথে হলে কি হবে, লোকটা উপরে যাবে, অনুভূমিকের সাথে হলে বৃষ্টির বেগটা উপরে যাবে। এটা হচ্ছে এখানে কনসেপ্ট। ঠিক আছে, তো চলো দেখো এখানে কি বলছে, একটা ম্যাথ যদি সলভ করি, যে একটি সাইকেল চালক 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ন্ত বৃষ্টি ফোঁটা তার গায়ে কত বেগ আঘাত করবে, বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে আসলে কত কোণে ছাতা ধরতে হবে? ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখানে ডায়াগ্রামটা আগে ড্র করি। বৃষ্টি পড়তেছে কত, 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বৃষ্টি পড়তেছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে, আর সাইকেল চলতেছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, 8 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এইখানে যদি লব্ধি বেগ হিসাব করো তাহলে কিন্তু লব্ধি বেগটা এদিকে কাজ করবে, সেটা হবে কি আর। তাহলে এখানে আর এর ভ্যালু তুমি কি লিখতে পারো, আর ইজ ইকুয়াল টু √ওভার 8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা কি আসতেছে, এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো আর এর ভ্যালুটা পাবা হচ্ছে 14.42। ঠিক আছে, 14.42 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা এখন যদি তোমাকে বলে যে কোন ট্যান থিটা, এখন আমরা ধরলাম যে অনুভূমিকের সাথে বের করতেছি, অনুভূমিকের সাথে তাহলে থিটা, তাহলে এখান থেকে তুমি লিখে ফেলো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এখানে কি তাহলে কি হওয়ার কথা ছিল বলো তো, বৃষ্টি ডিভাইডেড বাই লোক। বৃষ্টি কত, 12 কিলোমিটার পার আওয়ার, আর লোকের বেগ কত বা সাইকেলের বেগ কত 8। তাহলে এখান থেকে আমাদের থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়,
tan ইনভার্স 12 ডিভাইডেড বাই 8। তো আলটিমেটলি দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে কি আসবে, দাঁড়াও ক্যালকুলেটর একটু ক্যালকুলেশন করে নেই। tan ইনভার্স 12 ডিভাইডেড বাই 8, 56.3 ডিগ্রি, ঠিক আছে, 56.3 ডিগ্রি। তাহলে থিটার মানটা কিন্তু 56.3 ডিগ্রি। এখন এটা কিভাবে কিসের সাথে হয়েছে, এটা অনুভবেগের সাথে হয়েছে। তুমি যদি চিত্র আঁকায় দেখাই দিতে পারো তাহলে প্যারা নাই, আর যদি চিত্র না আঁকাও তাহলে কিন্তু এটা অনুভবেগের সাথে লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমাদের কি নদী নৌকার কনসেপ্ট, ঠিক আছে, নদী নৌকার কনসেপ্ট। তো নদী নৌকার কনসেপ্টে ভাইয়া দুইটা কন্ডিশন আছে না, একটা আছে কি যে ন্যূনতম সময়ে নদী পারাপার, একটা আছে কি ন্যূনতম দূরত্বে নদী পারাপার, ঠিক আছে, দুইটা কনসেপ্ট আছে। তো দেখো আমরা এখানে ধরলাম যেটা একটা নদী, তো এই নদীর প্রস্থ হচ্ছে কি ডি, ঠিক আছে, এই নদীর প্রস্থ হচ্ছে ডি, এবং এখানে স্রোতের বেগ আমরা ধরলাম ইউ, আর নৌকার বেগ ধরলাম আমরা এই দিকে সামাও ধরে নিলাম ভি, ঠিক আছে। এই স্রোতের বেগ ও নৌকার বেগের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম কি আলফা, ঠিক আছে, আর লব্ধি বেগটা কাজ করতেছে আমাদের এই দিকে, ঠিক আছে। মোটামুটি কিন্তু সবগুলো আমাদের লেখা শেষ। এখন ভাইয়া একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে যদি ন্যূনতম দূরত্বে, ঠিক আছে, ন্যূনতম দূরত্বে যদি নদী পারাপার করতে হয়, ন্যূনতম দূরত্বে নদী পারাপার করা মানে কি তার নদীর যে প্রস্থটা আছে সেই বরাবর নদী পারাপার হয়। তো এই ন্যূনতম দূরত্বে যদি নদী পারাপার করতে হয় সেইখানে আমাদের কত কোণে আসলে নৌকাকে চালনা করতে হবে, এটা একটা ছোট শর্টকাট ট্রিক্স আছে। সেটা হচ্ছে যে এই আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারো কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ যেটা আছে স্রোত ডিভাইডেড বাই এখানে হবে কি নৌকা, ঠিক আছে, স্রোত ডিভাইডেড বাই এখানে হবে নৌকা, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের এখানে কি দাঁড়ালো, দেখো আমরা এখানে ধরে নিছিলাম যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, স্রোত আমরা কি ধরে নিছিলাম ইউ, আর নৌকার বেগকে আমরা কি ধরে নিছিলাম ভি, তাহলে এটা কি হবে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন ভাইয়া এটা তো আমাদের একটা অনুসিদ্ধান্ত গুলো, এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্ত তুমি ব্যাক করতে পারো, সেটা কিভাবে জানো, দেখো এখন যদি কজ ইনভার্স এই পাশে নাও তাহলে কি হবে ভাইয়া কজ আলফা ইজ ইকুয়াল টু তাহলে কি দাঁড়াই গেল মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে যদি এখন তুমি করো যে মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভি কজ আলফা, বা এখান থেকে তুমি দেখো আরেকটা অনুসিদ্ধান্ত আসতে পারো, সেটা হচ্ছে কি সরি আরেকটা অনুসিদ্ধান্ত আসতে পারে, সেটা হচ্ছে এই ইউ প্লাস ভি কস আলফা ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের হরহামেশাই ম্যাথ সলভ করার জন্য লাগে, ঠিক আছে। তাহলে উপরের এই জিনিসটা তুমি একদম শর্টকাট হিসেবে ইউজ করতে পারো যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা ম্যাথ সলভ করি। তো কি বলছে এখান থেকে, নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এবং প্রতিকূলে দেওয়া আছে কি 6 কিলোমিটার পার আওয়ার, নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা আসলে অপর পারে পৌঁছাবে। এখন ধরলাম যে ধরো এটার সলিউশনের ক্ষেত্রে স্রোত যেটা আছে, ঠিক আছে, এই স্রোতটাকে আমরা ধরলাম কি, স্রোতটাকে আমরা ধরলাম ইউ, এবং নৌকা যেটা আছে নৌকাকে আমরা ধরলাম ভি, ঠিক আছে, নৌকাকে আমরা ধরলাম ভি। তো এখন এখানে আমাদের দুইটা কন্ডিশন আসতেছে না, তাহলে যে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু কত 18, আর ইউ মাইনাস ভি, সরি একটু ভুল হয়েছে, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কি 6, ঠিক আছে। তো আলটিমেটলি এখন এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো এই দুইটাকে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাবা, ঠিক আছে, এখান থেকে তুমি কি পাবা বলো তো, এখান থেকে তুমি পাবা যে নৌকার বেগ ভি যেটা, নৌকার বেগ ভি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ যেটা আছে সেটা পাবা হচ্ছে তুমি 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা আমরা ভি আর ইউ কিন্তু পেয়ে গেছি। এখন বলছে যে নৌকা থেকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। এখন যদি মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে শর্টকাট অনুযায়ী কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগটা কত বেরিয়েছে, স্রোতের বেগ বেরিয়েছে হচ্ছে 6, ঠিক আছে, আর আমাদের নৌকার বেগ কত বেরিয়েছে 12, ঠিক আছে। তো আলটিমেটলি কি হচ্ছে কজ ইনভার্স মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ, তো আলটিমেটলি এখান থেকে আমাদের আসতেছে কি 120 ডিগ্রি, ঠিক আছে। দেখবা ভাইয়া একটা জিনিস যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গায় এই মানটা 120 ডিগ্রি হয়, ঠিক আছে, 120 ডিগ্রি মেলানো খুব সহজ, তো এই জন্য তোমাদের এই 120 ডিগ্রি কোন যাতে হয় সেভাবে মিলাই ম্যাথগুলো দিয়ে, তাছাড়া কি দিবে না এমন কিন্তু কোনো কথা নাই, কিন্তু এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই পাওয়া যায়, কারণ হচ্ছে এটাকে মেলানো খুব ইজি, ক্যালকুলেটর ছাড়া এটা খুব সহজে করা যায়, ঠিক আছে। তার জন্য এইভাবে আসার সম্ভাবনা আছে। তো আমরা কিন্তু এই শর্টকাটটা শেষ করে ফেললাম, চলো দেখি আমাদের এখন পরবর্তীতে কোন শর্টকাটটা আছে। দেখো আমাদের পরবর্তী শর্টকাট সেটা হচ্ছে কি ভেক্টর যে সমান্তরালের ক্ষেত্রে কি কনসেপ্ট আমরা ইউজ করতে পারি। ধরো আমরা দুইটা ভেক্টর
আমরা দুইটা ভেক্টর ধরে নেই, সেটা হচ্ছে যে এ একটা ভেক্টর ধরলাম, সেটা এ এক্স আই, এ ওয়াই জে, আর একটা হচ্ছে এ জেড কে। ঠিক আছে, এই যে একটা ভেক্টর, আর একটা ভেক্টর আমরা ধরে নিলাম বি, সেটা হচ্ছে বি এক্স আই, বি ওয়াই জে প্লাস বি জেড কে। ঠিক আছে, আচ্ছা ধরলাম আমার দুইটা ভেক্টর এ ও বি দেওয়া আছে, এবং এই দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কি জানো ভাইয়া? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, তুমি জেনুইন যে রুলসটা আছে, সমান্তরাল হইতে গেলে কি করতে হবে, এই এ ক্রস বি বের করা লাগবে, এই এ ক্রস বি বের কইরা তারপরে সেখানে দেখাইতে হবে যে এ ক্রস বি এর মান যদি জিরো হয় তাহলে আলটিমেটলি সেই প্রসেস। ঠিক আছে, এটা একটু খুব জটিল প্রসেস, অনেক টাইম কিলিং প্রসেস, তোমাকে এইভাবে করা যাবে না। এটা তুমি শর্টকাটের মাধ্যমে করতে পারো, সেটা হচ্ছে কি, দুইটা ভেক্টর সমান্তরাল শর্ত হচ্ছে এই যে এ এক্স ডিভাইডেড বাই বি এক্স। ঠিক আছে, এই যে এখানে আই ক্যাপের যে সবগুলো আছে তাদের অনুপাত ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড ডিভাইডেড বাই বি জেড হইতে হবে। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন তাকে ফলো করতে হবে। এখন ভাই এখানে কথা আছে, অনেকে বলবে কি যে এই দুইটা হলে হয়, এই দুইটা হলে হয়, এই দুইটা নিয়ে আমরা মান বের করার ক্ষেত্রে কাজ করব, কিন্তু যখন ভেক্টর সমান্তরাল দেখাইতে হবে তখন কিন্তু এই তিনটা অনুপাতই সমান দেখাইতে হবে। এখন ধরো ভাই, যদি দুইটা অনুপাত সমান হয় আর একটা অনুপাত সমান হইতেছে না, তার মানে কিন্তু তারা সমান্তরাল নয়। ঠিক আছে, এই তিনটা অনুপাতই সমান দেখাইতে হবে, তাহলে সেটা হবে কি, সমান্তরাল। ঠিক আছে, আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, যে এ এর মান কত হলে এই দুইটা ভেক্টর আসলে পরস্পর সমান্তরাল হবে। দেখো এখানে দুইটা ভেক্টর কিন্তু দেওয়া আছে, হ্যাঁ দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন এই দুইটা ভেক্টর আমরা যদি সেই সহগ নিয়ে কাজ করি, তাহলে কি হবে, 5 ডিভাইডেড বাই 15, 5 ডিভাইডেড বাই 15, 2 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই -9। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, অনুপাত কিন্তু সেম হয়েছে। দেখো 5/15 আর হচ্ছে কি 3/9, যেহেতু এখানে এ আছে, এই এটা অ্যাডজাস্ট করে আমরা অনুপাত সেম রাখতে পারবো। দেখো এখানে কিন্তু 3 1/3, এখানে কিন্তু 1/3, তাহলে তুমি এখন যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। তাহলে আমরা কাজ করবো কোনটা নিয়ে, ধরো এটা নিয়ে কাজ করলাম, 5 ডিভাইডেড বাই 15 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এ। তো আলটিমেটলি ধরো এখান থেকে যদি আমাদের এর ভ্যালুটা আসতে হয় তাহলে কি হবে, 2 ইন্টু 15 ডিভাইডেড বাই 5, তাহলে এখানে এর ভ্যালুটা আসতেছে কত, 6। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা আসতেছে 6। দেখো এখন যদি এখানে 6 বের হইছে না, এখন যদি এই এর জায়গায় 6 বসাও, তাহলে দেখো 5 ডিভাইডেড বাই 15, এটা মানে কত, 5 ডিভাইডেড 15 মানে হচ্ছে 1/3, 2 ডিভাইডেড বাই 6 এটাও কিন্তু 1/3, আবার -3 ডিভাইডেড বাই -9 এটাও কিন্তু 1/3। ঠিক আছে, তিনটা জিনিস হয়েছে বিধায় কিন্তু পরস্পর সমান্তরাল হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা জিনিসটা চেক করতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা জিনিসটা চেক করতে পারো। তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কি বলছে। আচ্ছা এখন বলছে যে ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হয়, এখন আগের মতো সাম এ ভেক্টর ধরে নিলাম যে এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে। ঠিক আছে, এটা আগের মতো ধরে নিলাম। আবার বি ধরে নিলাম কি, যে বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে। ঠিক আছে, আচ্ছা এখন এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ভাইয়া, এটার যে আয়ের সহগগুলো আছে সেটা গুণফলের সাম জিরো হইতে হবে। তার মানে কি, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে একমাত্র কন্ডিশন। আচ্ছা এখন তাহলে ধরো একটা ম্যাথ সলভ করি। দেখো এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে, জাস্ট তুমি এখানে মানগুলো বসাই দাও। সেটা কি, 2m প্লাস 3 × 2 = 6 -5 প্লাস 10 মাইনাস কি 50। ঠিক আছে, -50 ইকুয়াল টু 0। তো আলটিমেটলি দেখো এখান থেকে আমাদের 2m এর ভ্যালু আসতেছে কত, 44। ঠিক আছে, 2m এর ভ্যালু আসতেছে 44, তাহলে m এর ভ্যালু আসতেছে কত আমাদের, 22। ঠিক আছে, m এর ভ্যালু আসতেছে আমাদের কত, 22, তাহলে m এর মান কত হলে ভেক্টর পরস্পর লম্ব হবে, 22 হইলে। ঠিক আছে, আচ্ছা চলো দেখো এখন আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। এখন কথা হচ্ছে ভাইয়া, এটার জন্য আমাদের একটু ডিটেলসে আমরা একটু বুঝি। এক্স এক্সিস বরাবর কোনটা কাজ করে, আই। ওয়াই এক্সিস বরাবর কোনটা কাজ করে, জে। আর জেড এক্সিস বরাবর কোনটা কাজ করে, কে। এই তিনটা তো আমরা ধরতে পারছি যে তিনটা তিন দিকে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া ধরো আমরা যে কোনো একটা ভেক্টর ধরে নিলাম, এ ইজ ইকুয়াল টু আই প্লাস জে
প্লাস কে, ঠিক আছে? আমরা যে কোনো একটা ভেক্টর এরকম ধরে নিলাম। এখন ধরলো যে যদি বললো যে এটার এক্স ওয়াই জেড অক্ষের সাথে এই ভেক্টরটি কত কোণ উৎপন্ন করে সেটা বের করো। এখন আমরা ধরে নিলাম যে এই এক্স এক্সিস বরাবর যদি কোণ হয় আলফা, ওয়াই এক্সিস বরাবর যদি কোণ হয় বিটা এবং জেড এক্সিস বরাবর যদি কোণ হয় গামা, ঠিক আছে? তাহলে আলফার ভ্যালুটা কি হবে জানো? আলফার ভ্যালুটা হবে হচ্ছে কজ ইনভার্স, দেখো এখানে ভালোভাবে দেখো, কজ ইনভার্স, ঠিক আছে? এই যে এইখানে যেটা আছে, এই যে এটা আয়ের যে সহগ, ঠিক আছে? আয়ের যে সহগ আছে, এখন এক্স এক্সিস বরাবর কোনটা কাজ করতেছে? আই। এই আয়ের সাথে এই যে আয়ের যে সহগ আছে না, এই সহগটা শুধু এখানে আসবে। এখানে সহগ কিছু নাই মানে কি, ওয়ান ডিভাইডেড বাই এই যে ভেক্টরটা দেওয়া আছে তার মান, ঠিক আছে? এই ভেক্টরটার যদি এখন মান বের করি তাহলে কি হবে? আয়ের এই সবখানে ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে? তা আলটিমেটলি এখানে কত দাঁড়ালো? কজ ইনভার্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বের হলো। ঠিক সেমভাবে যখন আমরা ওয়াই এক্সের সাথে বিটা কোণটা বের করতে যাবো তাহলে সেখানে কি হবে বলতে পারে? কজ ইনভার্স, এই যে এটারও তো কি সহগ ওয়ান, তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি, ঠিক আছে? এটাও সেম। আবার গামা কি আছে দেখো, কে এর সহগ কত এখানে? ওয়ান, সেটাও হবে কি কজ ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি, ঠিক আছে? তো আলটিমেটলি ভাই এখানে কি হয়েছে, বিষয়টা হয়েছে যে যে অক্ষ বরাবর নিব সেই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কাজ করতেছে তার সহগটাকে আমরা উপরে বসাবো এবং ওই ভেক্টরের টোটাল মানটাকে আমরা নিচে ভাগ করে দিব, ঠিক আছে? এটাই হচ্ছে এটা শর্টকাট টেকনিক। চলো এখন একটা ম্যাথ সলভ করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন এক্স ওয়াই জেড অক্ষের সাথে পি ভেক্টরের উৎপন্ন কোণ বের করে আমরা ফার্স্টে এই পি এর মানটা বের করে নিই, ঠিক আছে? পি এর মানটা যদি বের করে তাহলে কি বলতে পারে? এখানে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার, ঠিক আছে? তো আলটিমেটলি ভাইয়া দেখো এখানে আমাদের কি থাকতেছে, যে ফোর প্লাস ওয়ান, আলটিমেটলি কিন্তু এখানে থাকতেছে কত? থ্রি, ঠিক আছে? তাহলে এখন যদি আমাদের এক্স এক্সিস বরাবর কোন কাজ করে আলফা, ওয়াই এক্সিস বরাবর কোন কাজ করে বিটা এবং জেড এক্সিস বরাবর যে গামা কাজ করে, তাহলে আমরা এখানে আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? যে কজ ইনভার্স মাইনাস এখানে কি আছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি, এটা আমরা লিখতে পারি। দেখো মান, আর এখানে এখানে আয়সক কত? ওয়ান। আবার যদি এখন বিটা বের করতে চাই তাহলে বিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে কজ ইনভার্স এখানে যে কত? মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি, এটা আমরা লিখতে পারি। আবার গামা, গামা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে কজ ইনভার্স টু ডিভাইডেড বাই থ্রি, ঠিক আছে? ভাই বুঝতে পারছো বিষয়টা? তুমি এইভাবে বসায় করে ফেলবা, এটা খুব এক মিনিটের একটা কাজ, ঠিক আছে? যে এক্সিস বরাবর একক ভেক্টর যেটা তার সহগকে উপরে রেখে নিচে তার মান দিয়ে ভাগ করা লাগবে, ঠিক আছে? এটাই হচ্ছে আলটিমেটলি শর্টকাট ট্রিক্সটা। আচ্ছা এখন ভাই একটা কথা আছে ডাইভারজেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা কিন্তু সবাই জানি একটা ভেক্টর ফাংশন সেটা হচ্ছে ন্যাবলা, এটাকে আমরা ন্যাবলা বলি। ন্যাবলা ইজ ইকুয়াল টু কি? ডেল বাই ডেল এক্স আই, ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল জেড কে, ঠিক আছে? এটাকে ন্যাবলা ফাংশন বলা হয়, ভেক্টর অপারেটর, ঠিক আছে? এখন ডাইভারজেন্সের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি একটা ভেক্টর ভি আই প্লাস জে প্লাস কে হয়, ঠিক আছে? ধর একটা ভেক্টর এটা হইলো, তাহলে এই ডাইভারজেন্সের ক্ষেত্রে সলিনয়েডাল হবে, ঠিক আছে? এই ভেক্টরটা সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে কি? এই ডেল ডট ভি ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে, ঠিক আছে? এই ডেল ডট ভি ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে, সেক্ষেত্রে হবে কি সে, সেক্ষেত্রে হবে হচ্ছে সলিনয়েডাল, সেক্ষেত্রে সে হবে কি? সলিনয়েডাল, ঠিক আছে? এখান থেকে এইটুকু জিনিস মনে রাখলেই যথেষ্ট, বুঝছো? আর মোটামুটি কিছু মনে রাখার দরকার নাই। আচ্ছা এখন কার্লের ক্ষেত্রে যদি আগের মতো যদি এরকম একটা ভেক্টর হয় ভি, ভি ইজ ইকুয়াল টু ধরলাম আমরা কি আই প্লাস জে প্লাস কে, ঠিক আছে? এখানে একটা ভেক্টর আমরা ধরে নিলাম। এখন কার্লের ক্ষেত্রে কি হবে জানো ভাইয়া? কার্লের ক্ষেত্রে আছে কি ঘূর্ণনশীল আর অঘূর্ণনশীলের কনসেপ্ট, ঠিক আছে? যদি কোনো একটা ভেক্টরের কার্ল, ঠিক আছে? যদি কোনো একটা ভেক্টরের কার্ল জিরো হয়, তার এই কার্ল জিরো হওয়া মানে কি সে ঘুরতেছে না, সে ঘুরতেছে না, তার মানে কি অঘূর্ণনশীল, ঠিক আছে? অঘূর্ণনশীল কার্লের ক্ষেত্রে বিষয়টা একটু উল্টা, এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে এটা কিভাবে মনে রাখবা? এখানে কার্ল জিরো তার মানে ঘুরবে কেমনে? তার তো কোনো মানে নেই, জিরো ঘুরবে কেমনে? থাইমা রইছে, ঠিক আছে? আর যদি কার্ল প্লাস হয়, ঠিক আছে? কার্ল যদি প্লাস হয় বা মাইনাস হয়, ঠিক আছে? মান হয়, যে কোনো একটা মান থাকে, তাহলে তোমার ধরে নিতে হবে সেই জিনিসটা ঘুরতেছে, তার মানে আমরা কি লিখতে পারবো? ঘূর্ণনশীল, ঠিক আছে? সেখানে আমরা ধরতে পারবো এটা ঘূর্ণনশীল, ঠিক আছে? এই হালকা একটু কনসেপ্টটুক মাথায় রাখতে পারলে মোটামুটি তোমাদের শর্টকাট জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, অনেক জায়গায় তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। এখন অন্যান্য কিছু তথ্য, ঠিক আছে? অন্যান্য কিছু তথ্যের ক্ষেত্রে ভাই একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু এই চ্যাপ্টারের জিনিস তুমি যদি মুখস্থ রাখো তাহলে তুমি তার অনেক জায়গায় ভালো সুবিধা পাই আসবা, ঠিক আছে? সেই সুবিধা পাওয়ার বিষয়টা কি? যে কোনো একটা কোনো তিনটা ভেক্টর ধরো এ বি
আর সি, তিনটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? এই তিনটা ভেক্টর একই সমতুলীয় হওয়ার শর্ত, এই জিনিসটা একটু যদি মাথায় রাখো, একই সমতুলীয় হওয়ার শর্ত, শর্তটা কি বলতো ভাইয়া? এই এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে, ঠিক আছে? আলটিমেটলি কি হবে বলতো ভাইয়া? এই যে এরকম একটা নির্ণায়ক তৈরি করতে হবে, তিনটা ভেক্টরের যে সবগুলা সাইজেকে সেগুলো যে আমরা নির্ণায়কের মান যদি জিরো হয়, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের একই সমতলে হবে, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি ভাইয়া, দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি দুইটা ভেক্টর, ঠিক আছে, যদি দুইটা ভেক্টর এ ও বি হয়, ঠিক আছে, যদি দুইটা ভেক্টর এ ও বি হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কি? এই এ ডট বি মানে দুইটা ভেক্টরের ডট গুণন তার স্কোয়ার প্লাস এ ক্রস গুণন তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া? এই ভেক্টরের মান তার স্কোয়ার, তার পাশাপাশি কি হবে? এই ভেক্টরের মান তার স্কোয়ার, ঠিক আছে? এই জিনিসটা একটু মুখস্থ রাখলে মোটামুটি তোমাদের সুবিধা, তোমরা কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাই আসতে পারবা। আবার দেখো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, ধরো দুইটা ভেক্টর এবি দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এই এ প্লাস বি এটা ইজ ইকুয়াল টু যদি এ মাইনাস বি হয়, ঠিক আছে, তার মান সমান হয়, এরকম একটা কন্ডিশন হয়, তাহলে কিন্তু ভাইয়া এখানে এই এ ও বি পরস্পর উপর লম্ব, ঠিক আছে? এই এ ডট বি কিন্তু আলটিমেটলি জিরো, ঠিক আছে? এই এ ও বি কিন্তু পরস্পর উপর লম্ব। এ ডট বি জিরো মানে কি? এ ও বি পরস্পর উপর লম্ব, ঠিক আছে? এইদিকে এ কাজ করতেছে, এইদিকে বি কাজ করতেছে, মাঝখানে হলো কি 90 ডিগ্রি, ঠিক আছে? এই তিনটা কনসেপ্ট তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবার একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি, যে যদি স্কেলার গুণফল আর ডট গুণফল দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ বের করা, ঠিক আছে? একটা কনসেপ্ট আছে, এটা একটা জানা রাখা দরকার। ধরো যদি কোনো দুইটা ভেক্টর দেওয়া আছে তাদের ডট গুণফল দেওয়া আছে, ঠিক আছে? ডট গুণফল মানে কি? এবি কস থিটা, এটাই তো, তাই না? ডট গুণফল মানে হচ্ছে এবি কস থিটা। আর যদি আমাদের ক্রস গুণফল দেওয়া থাকে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে কি এবি সাইন থিটা, ঠিক আছে? এবি সাইন থিটা, এটা আমরা জানি। এখানে একটা একক ভেক্টর আছে, জাস্ট এখানে আমরা মানটা কল্পনা করতেছি, ঠিক আছে? এখন যদি ভাইয়া এই এক নংকে এই দুই নং দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, বা দুই নংকে এক নং দিয়ে ভাগ করো, তাহলে কি হবে বলতো? এই ট্যান থিটা ইকুয়াল টু কি হচ্ছে বলতো? এই স্কেলার ভেক্টর গুণফল ডিভাইডেড বাই স্কেলার গুণফল, এটা হচ্ছে না? এই জিনিসটাই একটু মাথায় রাখা দরকার। ধরো যদি দুইটা ভেক্টর স্কেলার গুণফল ও ডট প্রোডাক্ট দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কিভাবে থিটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায় তার ফর্মুলাটা আমি দেখাই দিলাম, জাস্ট এখানে তুমি এই ফর্মুলা অনুযায়ী কাজ করবা, তাহলে মোটামুটি হয়ে যাবে। তাহলে ভাইয়া দেখো আজকে আমরা মোটামুটি যে লেকচারটা শেষ করলাম, এখানে কিন্তু ভেক্টরের যাবতীয় যা যা আছে, ঠিক আছে, এখানে কিন্তু ভেক্টরের যাবতীয় যা যা আছে আমরা কিন্তু সব এখানে কভার আপ করছি, ঠিক আছে? প্রায় অনেকগুলো শর্টকাট কভার আপ করছি। শর্টকাট কভার আপ করার পর কিছু বেসিক বুঝাইছি, কিছু বেসিক বোঝানোর পর সেই অনুযায়ী কিভাবে ম্যাথ সলভ করতে, প্রত্যেকটার কিন্তু আমরা একটা করে ম্যাথ উদাহরণ সাথে রাখছি, ঠিক আছে? তো ভাইয়া তোমরা এই ভিডিওটা দেখো, ভিডিও দেখার পর শর্টকাটগুলো একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর একটু নোট করে রাখো, দেখবা যে তোমাদের মোটামুটি আর কোনো সমস্যা হইতেছে না, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের প্রায় একটু বেসিক বিল্ড আপের মতো জানা থাকতেই হবে। এটা জানা না থাকলে তুমি মোটামুটি কোনো জায়গায় দেয়া শান্তিভাবে পরীক্ষা দিতে পারবে না। এই ছোট ছোট চালাকি না করতে পারলে তুমি তো পিছায় থাকবা রেসে, তাই না? সো ভাই ভিডিওটি ভালোভাবে দেখো, ভিডিওটি ভালোভাবে খেয়াল করো, একটু ভালোভাবে ম্যাথগুলো করার ট্রাই করো, দেখবা পরবর্তীতে ভালো কিছু হবে, ঠিক আছে? তাহলে ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।